আরিশা হন্তদন্ত হয়ে ছুটে যায় আয়নার সামনে। নিজের গাল দুটোতে এবড়ো থেবড়ো ভাবে দুটো ফুল আঁকা দেখে তীব্র ক্রোধ আর ঘৃণায় বিষিয়ে উঠল মন। গতকাল সে কি ইচ্ছে করে মেহেদি দিয়েছে? তার মেহেদি নষ্ট করেছে বলেই তো দিয়েছে। আবার সাদাফের গালে মেহেদি দেওয়ায় সেই অপরাধ বোধ থেকে হাতের তালুতে সুন্দর করে আবার মেহেদি দিয়েছে। সাদাফের নামও চুপি চুপি লিখেছে ওকে খুশি করার জন্য। আর এই ছেলে এমন একটা কাজ করলো, এটা কি খুব বাড়াবাড়ি হয়ে গেল না? তাও এই ঈদের দিন তার এমন করতেই হবে? কথায় আছে মানুষ বেশি রেগে গেলে রিয়াকশন দিতে ভুলে যায়। আরিশার দশাও তাই। আরিশার শরীরটা রাগে কাঁপছে। যদিও ফুল দুটো সে ঠিক মতো আঁকতে পারেনি, খুব ছোট্ট করে এঁকেছে। গালের পাশে চুল ছেড়ে দিলে ফুল আর দেখা যাবে না। তবুও সাদাফের এই কাজটা একদম পছন্দ হলো না আরিশার। না চাইতেও রাগে অভিমানে গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সাদাফের সমস্ত দুষ্টুমি ধরা আরিশা মেনে নেয়, মন থেকে একবারও প্রতিবাদ করে না। মজার ছলেই ঝগড়া করে। ছোট থেকে তাদের সম্পর্কটাই এমন। সাদাফ কত কিছু বলে, সেসব গায়েও লাগে না এখন আর। আরিশাও জানে ওসব ফান করেই বলে সাদাফ। তবে সম্পর্কে মিষ্টতা বজায় রাখতেই দুষ্টু মিষ্টি ঝগড়া করে ওরা। ঝগড়া না করলে আবার তাদের পেটের ভাত হজম হয় না। সাদাফের আটার বস্তা বলাটা তাকে কষ্ট দিল না, কারণ সে একটু স্বাস্থ্যবতী। 58 কেজি, মোটা বলতেই পারে। তবে গালে মেহেদি লাগানোটা আরিশাকে সব থেকে বেশি কষ্ট দিল। মনে মনে ভেবেও নিল কিভাবে এই ছেলেকে সে শায়েস্তা করবে। নিজেকে একটু ধাতস্থ করে নিল আরিশা। ওনা ঠিকঠাকভাবে গায়ে জড়িয়ে নিচে নামার জন্য প্রস্তুতি নিয়েই ঘর থেকে বের হতে নিতেই চোখ গেল টেবিলে ছোটখাটো একটা বক্স রাখা। বক্সটা খুলতেই দেখতে পেল 8 রকমের ভিন্ন ভিন্ন রঙের চুড়ি, 2 জোড়া কানের দুল, একটা টিপের পাতা, একটা ব্র্যান্ডেড ওয়াচ, সাথে একটা চিরকুটও আছে। আরিশা আনমনেই হেসে ফেলল। চিরকুটটা দেখে তবে রাগটা কমল না, সে এবার আসলেই রেগে আছে। সাগর ওয়াশরুমে উষা কাভার থেকে সবকিছু বের করে রাখছে বেড়ে, আগে থেকেই গুছিয়ে রাখছে যেন পরবর্তীতে ঝামেলায় পড়তে না হয়। বাড়ির একমাত্র মেয়ে সে, সাথে বড় বউ, দায়িত্বটাও বেশি। বাবা, চাচু, ভাই সবার সব কিছুর খেয়াল তাকেই রাখতে হয়। এই যেমন নামাজে যাওয়ার আগে পরনের কাপড় থেকে শুরু করে মাথার টুপি, আতর, জুতা সবকিছু তাকেই গুছিয়ে রাখতে হয়, বের করে দিতে হয়। বাড়ির গিন্নিরা রান্নায় ব্যস্ত থাকে আর উষা ছোটাছুটি করে। কেউ ডেকে বলবে, উষা এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এটা কই, ওটা কই, ব্লা ব্লা ব্লা। আর এবার সাগরও দেশে আছে, তাই স্বামী সবটাও তাকেই দেখতে হবে, এটাই স্বাভাবিক। তাই আগেই বাবাকে রেডি করে 2 চাচুকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। হাতের নাগালে সব রেখে এসেছে, ভাইদেরটাও চোখের সামনে রেখে। তারপরে নিজেদের রুমে এসেছে। এবার সাগরের জামা কাপড় বের করে রাখছে। সাগর কোমরে তোয়ালে পেঁচিয়ে বের হলো। পানির বিন্দু বিন্দু কণা এখনো অঙ্গে লেপটে। গলায় ঝোলানো তোয়ালে দিয়ে এক হাতে মাথা মুছতে মুছতে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। হাতের বাইসেপসগুলো কেমন ফুলে ফেপে আছে। শরীরে বস্ত্র না থাকায় প্রতিটা ভাঁজি সুস্পষ্টভাবে নজর কাটছে উষার। সাগর নিয়মিত শরীর চর্চা করে। মেদহীন পেটের অ্যাবসগুলো না চাইতেও উষাকে আকর্ষিত করছে। উষা সব ভুলে কেমন মোহনীয় দৃষ্টিতে আয়নার দিকেই তাকিয়ে আছে। চোখের ভাষা ভিন্নতার। হৃৎপিণ্ড ছুটছে অনিয়ন্ত্রিতভাবে। বুকের ভেতরে কেমন ধরাস ধরাস শব্দ হচ্ছে। গলাটাও শুকিয়ে কাঠ হয়ে আছে। এই জ্বালায় উষা আজকে বহুদিন ধরে ভুগছে। ইচ্ছে করে লোকটা তার সামনে এমন করে। মানুষটা কি বোঝে যে এভাবে সামনে এলে উষার ধুকপুকানি বেড়ে যায়? মন তার দৃঢ়তা হারায়। উষা অনেক কষ্টে নিজের নজর সংযত করে, কিন্তু তবুও লাভ হয় না। বারবার কেমন আর চোখে তাকাচ্ছে দেখো। উষা নজর ঘুরিয়ে ব্যালকনির দিকে তাকায়। পরপর শুকনো ঢোক গিরে কয়েকটা, যেই না আবারও আয়নার দিকে তাকাবে অমনি সামনে তাকাতেই সাগরকে নজর এলো। তার খুব কাছেই দাঁড়িয়ে, একদম চোখের সামনে। উষা বিছানায় বসে আছে, তাই ওর মাথাটা সাগরের কোমর সমান। আচমকা সাগরকে এত কাছে দেখে হকচকিয়ে ওঠে উষা। সাগর উষার দিকে তাকিয়ে বাঘা হেসে 2 কদম পিছিয়ে যায়। সাগরের চোখ উষার দিকে স্থির। উষাও লাজ লজ্জা ভুলে কেমন নির্লজ্জের মতো তাকিয়ে থাকে সাগরের চোখের দিকে। সাগর ঠোঁট কামড়ে হাসে, নিজের হাত তোয়ালের গিট দেওয়া অংশ স্থির করে, দুষ্টুমির স্বরে বলে, এভাবে দেখতে তো অসুবিধা হচ্ছে, তাই না বউ? খুলে দিই, সুবিধা হবে, কি বলো? এই খুললাম কিন্তু। উষা ভরকে যায়, চোখ দুটি বিস্ময়ে বড় বড় হয়ে যায়। তড়িঘড়ি করে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায় সে। সাগরকে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দেয় কিছুটা। নাক মুখ কুচকে বলে, অসভ্য লোক, সরুন আপনি। বারে,
এতক্ষণ যে হাবাইত্তার মতো তাকিয়েছিলি সে বেলায়, আমি কি বলেছি তাকা আমার দিকে? এখন আমি তো তোর অসুবিধা দেখতে পারি না। হাজবেন্ড হই তোর, একটা দায়িত্ব আছে না? সেই দায়িত্ববোধ থেকেই চাইছি তোয়ালেটটা খুলে দেই, তুই মন ভরে দেখ কেমন। উষার রাগে ফুঁসে ওঠে। ইদানিং রোজ লোকটা এমন করে, ইচ্ছে করে তাকে জ্বালায়। আমি মোটেও তাকাইনি আপনার দিকে। কি মিথ্যুক রে বাবা! না রে বাবা, সত্যবাদী। কথাটা শেষ করি আর দাঁড়ায় না উষা। যান বাঁচানো ফরজ। কোনো মতে ঘর পেরিয়ে বাইরে আসে সে। নামাজ শেষে ভুইয়া বাড়ির কর্তা আর ছেলেরা সকলে যায় খান বাড়িতে। সেখানে সকালের নাস্তা সেরে ফিরে আসে বাসায়। দুপুরে খান বাড়ির প্রতিটা সদস্যই উপস্থিত থাকে ভুইয়া বাড়িতে। সামিনও তার স্বামী সন্তান সহ চলে আসে বাবার বাসায়। দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে। বিকেলে সবাই মিলে ঘুরতে বেরোয়। সাথে নাবিরা ভুইয়ার বান্ধবীর মেয়ে নুসরাতকেও নিয়ে নেয়। শহরের আশেপাশে ঘুরে বাসায় ফিরে ঠিক সন্ধ্যার পরে। রাত 11টার দিকে আবার সাগর উষা তাদের প্রথম হানিমুন উপভোগ করতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে। সাগর প্রথমে প্ল্যানে যাবে বলে ঠিক করেও উষার কথা ভেবে আর যায়নি। নিজের গাড়ি করেই রওনা দিয়েছে সুদূর চট্টগ্রামের উদ্দেশ্যে। রাতের ঢাকা শহরের কোলাহল উপেক্ষা করে সাগরের প্রাইভেট কারটা যখন ধীরে ধীরে হাইওয়েতে উঠল, চারদিক তখন নিস্তব্ধতায় মোড়ানো। আকাশের বুক জুড়ে অর্ধচাঁদ, চারপাশে ছড়িয়ে পড়া তারার ঝিলিক। মনে হচ্ছিল আজকের আকাশটা এই নব্য বিবাহিত যুগলের প্রেমের সাক্ষী হয়ে নীরবে তাকিয়ে আছে তাদের দিকে। গাড়ির জানালা দিয়ে ছুটে আসা শীতল বাতাস উষার চুল এলোমেলো করে দিচ্ছিল। সাগর পাশে থেকে বারবার আর চোখে তাকিয়ে দেখল আত্মহরিণীর এমন মোহনীয় রূপ। বিনা বাক্য ব্যয় ঠোঁটের কোণে ফুটে উঠল প্রশান্তির হাসি। উষা ঘাড় বাঁকিয়ে তাকাতেই দৃষ্টিগোচর হয় সাগরের হাসি হাসি মুখ। উষা পুনর্দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখল সাগরের সেই হাসিটুকু। এতটুকুই যেন যথেষ্ট ছিল। উষার মনে হলো এই হাসি তার হৃদয়ের জন্য কোনো অচেনা প্রতিশ্রুতি বহন করছে। দুজনেই নিশ্চুপ। কখনো কখনো দুজন দুজনার দিকে তাকাচ্ছে মুগ্ধ দৃষ্টিতে। হাইওয়ের পথ পাশে অগণিত গাছগাছালি, কখনো কচি পাতার ঝিলমিল, তো কখনো ঘন অরণ্যের অন্ধকার। চাঁদের আলোয় গাছগুলো কখনো ভৌতিক, কখনো আবার স্বপ্নের রূপে ধরা দিচ্ছিল। পল্লবের ফাঁক গড়ে আসা চাঁদের নরম আলো গাড়ির ভেতর ঢুকে উষার মুখে এক অপার্থিব জ্যোৎস্না ছড়িয়ে দিল। সাগর চুপচাপ তাকিয়ে রইল চাঁদের আলোয় জলজল করতে থাকা মুখটির পানে। উষার এমন সৌন্দর্য দেখে হঠাৎ করেই সাগরের মনে হলো প্রকৃতি যেন ইচ্ছে করেই তার প্রণয়িনীকে এতটা মোহনীয় করে তুলেছে। উষা হঠাৎ করে জানলা দিয়ে হাত বাড়িয়ে দিল, আঙুলে জড়িয়ে নিল বাইরের শীতল হাওয়াটুকু। উষা সাগরের দিকে তাকায় নিঃশব্দে। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে নীরবতা ভেঙে ফিসফিস করে বলল, সাগর ভাই, জানেন আমার কি মনে হচ্ছে? সাগর ভ্রু কুঁচকে সরু দৃষ্টিতে তাকায় উষার দিকে। অতি আগ্রহ নিয়ে গমগমের স্বরে জানতে চায়, কি মনে হচ্ছে? উষা ভীষণ আহ্লাদী হয়ে যায়। এবেলায় খুশিতে গদগদ হয়ে পড়ে, আমার মনে হচ্ছে আজকের এই অর্ধচন্দ্র রাতটা শুধু আর শুধুই আমাদের দুজনার। সাগর গাড়ির গতি কমিয়েছে সেই কখন। পাশে থাকা রমণীটি তার সমস্ত ধ্যান জ্ঞানে বিচরণ করছে এখন। আর সেই সাথে এমন নিস্তব্ধতায় মোড়ানো পরিবেশে ফিসফিস করা বলা উষার কথাটা সাগরকে আপ্লুত করল। সে নিঃশব্দে তার হাত বাড়িয়ে দেয় উষার দিকে। উষার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তুমি পাশে থাকলে প্রতিটি রাতেই আমাদের হবে ইনশাল্লাহ। উষা খানিক লজ্জা পায়, লাজুক ভঙ্গিতে হেসে ওঠে। চোখ দুটি তার চকচক করে ওঠে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তোলে মুহূর্তে। বড় আমোদে নিজের মাথা রাখে সাগরের কাঁধে। সাগর মাথাটা খানিক নিচু করে মুখ গুজে উষার চুলের ভাঁজে। বুক ভরে ঘ্রাণ নেয় চুলের। আলতোভাবে নিজের পুরুষালী বৃক্ষ ঠোঁট স্পর্শ করে যায় প্রিয়তমা স্ত্রীর চুলে। পরপর মনোযোগ দেয় ড্রাইভিংয়ে। রাত তখন গভীর। উষা একটু ঘুমিয়েছিল, তবে ঘুমটা স্থায়ী হয় না। সাগর জেগে আছে আর ড্রাইভিং করছে ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। উষা নজর বাহিরে স্থির করে, উপভোগ করে প্রকৃতির সৌন্দর্য। রাস্তার দুই ধারে কখনো ছোট ছোট গ্রাম, তো কখনো নিস্তব্ধ পুকুর, খাল বা নদীর কালো জল। দেখে মনে হয় যেন আয়নায় ভেসে থাকা চাঁদ। ফাঁকা রাস্তায় গাড়ির টায়ারের শব্দ আর দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করছে। উষার মনে হচ্ছিল এই যাত্রা কেবল গন্তব্যের জন্য নয়, বরং প্রতিটি মুহূর্ত এক একটি স্মৃতি হয়ে তার হৃদয়ে গেঁথে যাচ্ছে। সাগরের পাশে বসেও তার বুকের ভেতরে এক অজানা কাঁপন, অথচ সে কাঁপনই যেন এক গভীর প্রশান্তি এনে দিচ্ছে।
সাগর আর উষার কক্সবাজারের উদ্দেশ্য রাত 11টায় রওনা দেওয়ার কথা থাকলেও ওরা রওনা দিয়েছে রাত 12টায়। আর তাই কক্সবাজারে পৌঁছাতে সকাল 9টা বেজে গেল। ঈদের দিন বলে জ্যাম যে একদম ছিল না তা না, জ্যাম ছিল। হোটেলে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় একটা রেস্টুরেন্টের সকালের নাস্তা সেরেছে সাগর আর উষা। দুজনেই ভীষণ ক্লান্ত, ঘুম দরকার। আবার একে এত ঈদের দিনের খাটাখাটুনি, আবার সারা রাত জেগে থাকতে হয়েছে। শরীরটা যেন দুজনেরই ভেঙে এসেছে। যদিও উষা সাগরের অনুভূতি বুঝতে পারল না, তবে মুখশ্রী দেখে বোঝাই যাচ্ছে বেশ ক্লান্ত। সে তো ঘুমিয়েছিল কিছুক্ষণ, কিন্তু তার সায়ন্দ্রের আব্বু তো ঘুমায়নি। হোটেলে পৌঁছেই ঘুম দেবে বলে আগেই নাস্তা সেরেছে ওরা। দুজনেই ঠিক করলো বিকেল অব্দি ঘুমিয়ে বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে একটু ঘুরতে বের হবে। ফ্রেশ হয়ে বিছানায় যেতেই দুজনে গভীর ঘুমে তলিয়ে গেল। যারা ফোন হাতে বসে আছে, সে ভীষণ দোটানায় ভুগছে গতকাল থেকেই। বার কয়েক নেহালকে কল করতে চেয়েও সে করল না। কোথাও একটা জড়তা কাজ করছে তার। লাভ এট ফার্স্ট সাইটে যে বিশ্বাসী নয়, কিন্তু তবুও প্রথম দেখাই নেহালকে ভালো লেগেছে তার। ভালো লাগারই কথা। সুদর্শন পুরুষ মানুষ হিসেবে বিবেচনা করতে গেলে সেই খাতায় অনায়াসেই নেহালের নামটা আসবে। পুরুষালী দৃঢ় চোয়াল, লম্বা চওড়া প্রশস্ত দেহ, গম্ভীর মুখের ভাবভঙ্গি সবই খেয়াল করেছে যারা। প্রথম দেখায় যতটা ভালো লেগেছিল তার কয়েক মুহূর্তেই ঠিক ততটাই বিতৃষ্ণা কাজ করেছে। পুরুষ মানুষ যে এভাবে ঝগড়া করতে পারে তা তার ভাবনাতেও ছিল না। ভালো লাগাটা কাজ করেছিল কয়েকবার অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে যাওয়ার পরে। একদিন সন্ধ্যায় সে ছাদে যাচ্ছিল, তখনই গাড়ি বা নেহালের কথা সে শুনেছে। একটা মেয়েকে নিয়ে কথা বলছিল নেহাল আর গারিব। যারা মেয়েটার নাম না শুনলেও বুঝেছিল সেই মেয়েটা নেহালের এক্স। তবে তার নারীদেরকে নিয়ে সম্মানের সহিত করা প্রতিটা মন্তব্য যারাকে মুগ্ধ করেছে। নেহালের মন মানসিকতা তার খুবই ভালো লেগেছে। তবে সে বুঝে পাচ্ছে না নেহালও কি করে তাকে নিয়ে ভাবতে পারে। যারার একবার মনে হয় নেহাল তার সাথে শুধুই ফ্লার্ট করছে। দেশের বাহিরে থেকেছে, অন্যরকম কালচারের লাইফ লিড করেছে। মেয়েদেরকে হয়তো শুধু ভোগের বস্তুই ভাবে। তো নেহালকে দেখে তো তা মনে হয় না তার। এত এত প্রেশার যারা নিতে পারছে না। মন পুড়ছে ঠিক, কিন্তু ঠকে যাওয়ার ভয়ে সাহস পাচ্ছে না। জীবনে প্রথম কোনো পুরুষকে নিয়ে ভাবতে চাইছে সে। যদি খালি হাতে ফিরতে হয় তখন। যারা আর কিছু ভাবতে চাইল না। কম্পনরত বুক নিয়েই কল লাগালো নেহালকে। নেহাল তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। যারা অনেক আশা নিয়ে কল দিলেও কলটা রিসিভ হলো না। হতাশ শ্বাস ফেলল সে। ঘড়ির কাঁটায় তখন 12টা বেজে 28 মিনিট। এই বেলা তো আর কেউ ঘুমাবে না। না চাইতেও যারার মনে আষাঢ়ের মেঘ জমে গেল। একবার ভাবলো নাম্বারটা ব্লক করে দেবে, কিন্তু ভাবলেও কাজটা করল না সে। আরিশা সোফায় বসে শ্যামাই খাচ্ছে। রাতও হয়ে যাওয়ায় সে আর বাসায় ফেরেনি, মামা বাসাতেই থেকে গেছে। উষার বানানো সেমাই খাচ্ছিল বসে বসে। তখনই ধূপধাপ পা ফেলে সেখানে হাজির হলো সাদাব। একদম ফিটফাট হয়ে নেমেছে। গায়ে কালো রঙের একটা পাঞ্জাবি, দেখেই বোঝা যাচ্ছে কোথাও যাবে সে। আরিশা ভ্রু কুচকে তাকিয়ে রইল তার দিকে। মুখে শ্যামাই নিয়েই জানতে চাইল, কোথাও যাচ্ছিস তুই? সাদাব ওর দিকে পা বাড়িয়ে গম্ভীর গলায় প্রতি উত্তর করল, হ্যাঁ, ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাব সব ছেলেরা। আরিশা অবাক হলো। ভার্সিটি থেকে? না, কলেজ ফ্রেন্ডরা। ও। কথা শেষ করে সাদাব আরিশার সামনে এসে দাঁড়ালো। আরিশা যেহেতু সিঙ্গেল সোফাতে বসেছিল, সাদাব সোফার দুই পাশের হাতলে নিজের দুই হাত রেখে আরিশার দিকে ঝুঁকে গেল। একদম আরিশার মুখের সামনে নিজের মুখ নিয়ে এলো। আরিশা কিছুটা ঘাবড়ে গেল, সাথে তার লজ্জাও লাগছে। আজকাল সাদাবকে সে লজ্জা পাচ্ছে। ভাবলেই কেমন অস্বস্তি হয় তার। এত কাছে আসাতে হৃৎপিণ্ডও ছুটছে ট্রেনের গতিতে। সাদাব দেখল আরিশার অস্বস্তি, তবে সে পাত্তা দিল না। নিজের মুখ এগিয়ে এনে ব্যস্ত স্বরে নিজের কণ্ঠ খাদে নামিয়ে বলল, খাইয়ে দে। বলেই নিজের মুখ খুলল সে। হা করল শ্যামাই খাওয়ার জন্য। অন্য সময় এসব আরিশার কাছে নর্মাল লাগতো, তবে এখন কেন জানি বুক কাঁপছে তার। প্রচণ্ড হাঁসফাঁস করে, উঠছে প্রাণ। ইতস্তত ভাবে নিয়েই 2 চামচ তুলে দিল সাদাফের মুখে। খাওয়া শেষে সাদাফ আচমকাই নিজের ঠোঁট ছোঁয়ালো আরিশার কপালে। একদম আনএক্সপেক্টেড। আরিশা কখনো ভাবেনি সাদাফ এই মুহূর্তে এমন একটা জায়গায় এমন করবে। বিস্ময়ে হতবিহ্বল আরিশা মার্বেলের ন্যায় বড় বড় চোখ করে হ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল সাদাফের দিকে।
পরপর চোরা দৃষ্টিতে নজর বোলালো ড্রয়িং ডাইনিং এর প্রতিটি কোণায়। ভাগ্যিস কেউ নেই। আরিশা তেতে উঠল, দাঁতে দাঁত পিষে কিছু একটা বলতে যাবে, তার আগেই সাদাফ সোজা হয়ে ঘুরে দাঁড়ায়। সেকেন্ডও অতিবাহিত হয় না, ঠাস করে শব্দ হয়, সাথে ভেসে আসে পচা মুরগির গন্ধ। আরিশা তৎক্ষণাৎ নিজের নাক চেপে ধরে, প্যাটের ভিতর সব গড়িয়ে আসছে তার। সাদাফ নির্বিকার, সে দুই হাত পেছনে নিয়ে পিছনের পাঞ্জাবির অংশটুকু দুই কোণা দুই দিক থেকে চেপে ধরে ঝাড়তে লাগলো। সেই সাথে হাস্যরসের সাথে বলল, নে একেবারে ঝেড়ে ঝুড়ে গন্ধ দিয়ে দিলাম। আগামী 2-3 ঘন্টা তোর পেট এমনিতেই ভরে থাকবে। আরিশা চিরবিরিয়ে ওঠে, রাগে ফেটে যাচ্ছে সে। নিজের জায়গা থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, দাঁত কিরমির করতে করতে বলে, কুত্তা, তুই জীবনেও ভালো হবি না। শালা দাঁড়া, তুই আজকে মরা মুরগি খেয়েছিস না কি? হুম, শালা জল হস্তি কোথাকার। আরিশা হাত বাড়িয়ে ধরতে চায় সাদাফকে, কিন্তু তার আগেই নিজের বিপদ বুঝে দৌড় দেয় সাদাফ। আরিশা কম কিসে, সেও অনর্গল গালি দিতে দিতে ছুটে সাদাফের পেছনে। এদিকে বসার ঘরে এত হইচই শুনে ছুটে আসেন বাড়ির গিন্নিরা। ওদের খুনসুটি দেখে হেসে ওঠেন ওনারা, যদিও জানেন না এখানে আসলে কি ঘটেছে। উষার ঘুম সাগরের আগেই ভেঙেছে। শাওয়ার নিয়েছে উষা, পরনে একটা অফ হোয়াইট কালারের ফিশ ক্যাট প্যান্ট আর পার্পেল কালার কটনের কুর্তি। ভেজা চুলগুলো সারা পিঠ জুড়ে ছড়ানো। খিদেও লেগেছে বেশ, কিন্তু সাগর বলেছে একসাথে খাবে। উষা ডিভানে বসে থেকে আবারও হতাশ দৃষ্টিতে তাকালো বেডের দিকে। সাগর এখনো ঘুমে, খালি গায়ে ওপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। কমফোর্টারটা কোমর অবধি ঢেকে রেখেছে। ওই শক্তপোক্ত পিঠটার দিকে তাকালেও কেন জানি উষার গলা শুকিয়ে আসে। বাটারফ্লাই শেপটা একদম নজর কাড়ে। জিম ফ্রিক মানুষদের এই জন্যই উষার পছন্দ না, ওদের বডি এতটা আকর্ষণীয় হয়। তবে সাগরকে এভাবে দেখতে তার বেশ লাগে। লজ্জায় হাঁসফাঁস করে ওঠে মন। এই মানুষটা একান্ত তার, একান্ত ব্যক্তিগত মানুষ ভাবলেই উষার তনু মনে কেমন প্রশান্তির ঢেউ বয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4:20। খিদেটাও বাড়ছে। বরের থেকে নজর সরিয়ে উঠে দাঁড়ায় উষা, গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায় বেডের কাছে। আস্তে করে বসে পড়ে সাগরের পাশ ঘেঁষে। উদম শরীর দেখে কিছুটা বিচলিত হয়, তবে ততটাও না। এই কয়দিন তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু তবুও একটু সংকোচ কাজ করছে তার। সাগরের পিঠে হাত রাখতেও দ্বিধা কাজ করছে। মনে হচ্ছে এই মুহূর্তে সাগরকে স্পর্শ করলে এসে জমে যাবে। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে থাকা উষা আলতো হাতে স্পর্শ করে সাগরের উন্মুক্ত পিঠের একাংশ। অমনি শিরশিরে অনুভূতিতে চেয়ে যায় পুরো শরীর। কিছুক্ষণ চুপ থেকে ধীর স্বরে ডেকে ওঠে উষা, সাগর সায়নরিলের আব্বু, উঠুন, খিদে পেয়েছে তো, অনেক বেলা হয়ে গেল। সাগরের সারা শব্দ নেই। উষা আবারও ডাকে একইভাবে। সাগর যে গভীর ঘুমে তলিয়ে তা বুঝল উষা। অসুস্থ শরীরই তো, কয়দিন হয়েছে সুস্থ হয়েছেন। আবার সারা রাত ড্রাইভ করা। উষার খারাপ লাগলো, ইচ্ছে করলো না আর ডাকতে, কিন্তু এদিকে খিদের জ্বালায়ও আর থাকা যাচ্ছে না। উষা উঠে দাঁড়াতে চায়, কিন্তু তার আগে হাতে আচমকা টান পড়ায় তাল সামলাতে না পেরে ধপ করে পড়ে বিছানার ওপরে। সাগর দুজনের শরীরে কমফোর্টার দ্বারা জড়িয়ে নিয়েছে। আস্তে পৃষ্ঠে উষাকে জড়িয়ে ধরে মুখ গুজে উষার ঘাড়ে। এইটুকু ছোঁয়াতেই কেঁপে ওঠে উষা। সাগরের বাঁধন হতে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে যায় সে। ছটফটিয়ে ওঠে সে, উফ প্লিজ ছাড়ুন, ক্ষুধা লেগেছে, খাবো। সাগর গলার ভাঁজে মুখ ডুবিয়েই ঘুমন্ত স্বরে প্রতিবাদ করে বলল, উঠতে হবে না। বেশি খিদে পেলে আমাকে ট্রাই করতে পারো জান, একদম নিরাশ হবে না সুইট বি। টুডে আই ওয়ান্ট টু বি দ্য কাইন্ড অফ লাঞ্চ ইউ হ্যাভ নেভার হ্যাড বিফোর, এক্সট্রা হট অ্যান্ড টেস্টি। কথাটা শেষ করেই গাঢ় এক চুমু খায় উষার গলার ভাঁজে। তারপর নাক টেনে গভীরভাবে শ্বাস নেয় উষার শরীরের। এমন লাগামহীন কথা আর কাণ্ডে উষার শরীরে অদ্ভুত কম্পনের সৃষ্টি হলো। সে ভীত নয়নে তাকালো সাগরের দিকে। কম্পমান হাত দ্বারা সাগরকে ঠেলতে ঠেলতে বলল, আমি এখানে থাকবোই না, নির্লজ্জ পুরুষ মানুষ। খিদে পেয়েছে আমার, জলদি উঠুন আর খাবারের কথাটুকু অধরাই থেকে যায়। কথা সম্পূর্ণ করার আগেই সাগর তার মুখ বন্ধ করে দিল। হাতের অবাধ্য বিচরণ আর অষ্টপুটের গাঢ় স্পর্শে মুহূর্তেই নাজেহাল করে তুলল উষাকে। সাগরের হাত দুটো প্রচণ্ড অধিকার বোধ নিয়ে ছুঁয়ে যাচ্ছে উষার শরীরের প্রতিটি অংশ।
এমন বেহায় স্পর্শে বারবার কেঁপে কেঁপে উঠছে উষা, সেই সাথে শ্বাস নেওয়াও বন্ধ প্রায়। সাগর যখন বুঝলো উষা নিঃশ্বাস নিতে পারছে না, তখন কিছুক্ষণের জন্য নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করলো সে। ছাড়া পেতেই অশান্তভাবে শ্বাস নিতে থাকে উষা। সাগর সেদিকে একবার তাকিয়ে নিজের হাত রাখে উষার গালে, তারপর রক্তিম হয়ে যাওয়া ঠোঁটের ভাঁজে সে তার ঘোর আগা দৃষ্টিতে তাকিয়ে থেকে হাসকি স্বরে বলে, দিস ইজ ফর আওয়ার হানিমুন ট্রিপ অ্যান্ড নাও। কথাটুকু পূর্ণতা বেড়ে না, তার পূর্বেই সাগর আবারও মত্ত হয়ে প্রেয়সীর রক্তিম ওষ্ঠ জোড়ার ভাঁজে ব্যস্ত হয় অধর সুধা পানে। উষার নিঃশ্বাস জড়িয়ে আসে, গলা কাটা মুরগির ন্যায় ছটফটিয়ে ওঠে। স্বামীর এইটুকু ভালোবাসা সে সইতে পারছে না। সাগরের এমন হুটহাট আক্রমণে সে কুকড়ে যাচ্ছে। এবার উষার হাত দুটি সাগরের এক হাতে বন্দী, কেননা প্রথমবার এই দুই হাত সাগরের কাজে অনেক বাধা দিয়েছে, তাই আগে হাত দুটি বন্দি করল সে। সময় নিয়ে নিজের তেষ্টা মিটিয়ে ছাড়ল উষাকে। ততক্ষণে উষার নাজুক শরীর লজ্জাবতী গাছের ন্যায় নেতে এগিয়েছে। সে কি জানতো এই ঘুমন্ত পুরুষটাকে এইভাবে অত্যাচার করবে? উষার বন্ধ চোখে নেত্রপল্লব বারবার কেঁপে উঠছে। সাগর নজর স্থির রেখে দেখল সেসব। রক্তিম চক্ষু জোড়া নিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল উষার বন্ধ নেত্রের দিকে। কণ্ঠ খাদে নামিয়ে ফের ফিসফিস করে বলল, অ্যান্ড দ্যাট কিস মাই ফিউয়েল ফর ড্রাইভিং অল নাইট। সাগরের এমন কথায় উষা আরও গুটিয়ে যায়, একদম নিজেকে মিশিয়ে নেয় সাগরের বুকের সাথে। চোখ দুটি তখনও বন্ধ তার। সাগর ঠোঁট কামড়ে হাসে উষার এমন অবস্থা দেখে। সে আবারও উষার থুতনিতে হাত রেখে মুখটা খানিকটা উঁচু করে, কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো সরানোর জন্য আলতো ভঙ্গিতে ফু দেয়। তড়িৎ কেঁপে ওঠে উষা, খামচে ধরে সাগরের বাহু আর প্রশস্ত বুক। এসব দেখে মৃদু হাসে সাগর। উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এবার খিদে মিটেছে, পেট ভরেছে নাকি? সাগরের মুখটা চেপে ধরে উষা। দুজনের দৃষ্টিতে দৃষ্টি মিলে তখন সাগর তখনও দুষ্টু হেসে তাকিয়ে বাম চোখটা টিপে দিয়ে সেভাবেই রয়। উষা লজ্জায় হাঁসফাঁস করে উঠে বলে, চুপ করুন বেহায়া পুরুষ মানুষ। ওমা, এখানে বেহায় আর কি আছে? পেট মন না ভরলে বল, এবার মন ভরে যাবে আর পেটও ভরবে। তারপর উষার দিকে তাকিয়ে দুই ভ্রু নাচিয়ে বোঝায় দ্বিতীয়বার এমন করবে কিনা। উষা তৎক্ষণাৎ জোরে ধাক্কা দেয় তাকে। সাগর ইচ্ছে করেই সরে আসে উষার ওপর থেকে, বিছানা থেকে নেমে দাঁড়ায় দ্রুত পায়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। যেতে যেতে গম্ভীর স্বরে বলে, গাউন টাইপ কিছু পরে নেই সুইটবি, রেস্টুরেন্ট এরিয়াতে খাবার খাবো, হিজাব মাস্ট করবি। এইদিকেই ইনানি বিচের দিকে ঘোরাঘুরি করে ফিরে আসবো। উষা খুশি হয় বেশ। খুশিতে গদগদ হয়ে গাউন বের করে ব্যাগ থেকে তৈরি হয়ে যায় সে। সাগর আর উষা যখন হোটেল থেকে বের হয়েছে ঘড়িতে তখন প্রায় 5:30। বেশি দূর তো আর যেতে পারেনি। প্রথমে হোস্টেলের প্রাইভেট বিচের এরিয়াটুকু ঘুরেছে ওরা, তারপরে ইনানি বিচের দিকে গেল। ঘোরাঘুরি শেষে হোটেলে ফিরল সন্ধ্যে 7টার দিকে। সাগর আর উষা নিজেদের স্যুটের সামনে এসে দাঁড়াতেই সাগর ব্যস্ত স্বরে বলল, সুইটবি, আমার তো রিসেপশনে একটু কথা বলার দরকার ছিল। তুই রুমে যা, আমি আসছি, এক্ষুনি চলে আসবো, দেরি হবে না। উষা সায় জানাতেই সাগর আস্তে করে চুমু খেলো বউয়ের কপালে। ডগ খুলে দিয়ে ইশারা করলো রুমে ঢোকার। সাগর দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। উষা রুমে যাওয়ার আগ পর্যন্ত সে এভাবেই থাকবে। উষা ভেতরে ঢুকে দরজা আটকাতেই সাগর ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। উষা সোটের ভেতরে প্রবেশ করে জমে গেল কিছুটা। কেন জানি মনে হলো ঘরের ডেকোরেশন চেঞ্জ হয়েছে কিছুটা। ভেতরের লাইটগুলো কেমন অ্যাস্থেটিক ভাইব দিচ্ছিল। উষা ভাবলো হয়তো সে তখনই সব লক্ষ্য করেনি। তবে বসার স্পেস ছাড়িয়ে উষা বেডরুমের দিকে অগ্রসর হতেই দেখতে পেল ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঢ় টকটকে লাল গোলাপের পাপড়ি। অজানা ভয়ে উষার গলা শুকিয়ে গেল। ফর্সা আদল মুহূর্তেই লাল বর্ণ ধারণ করল। বুকের ভেতর যেন ঝড় বইছে তার। উষা কাঁপা কাঁপা হাতে নিজেদের বেডরুমের নবটা ঘোরালো। শব্দবিহীন দরজাটা খুলে যেতেই দৃষ্টিগোচর হলো ফুলের সজ্জায়িত রুম। রুমের চারদিকে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখা। সাদা চাদরে মোড়ানো বিছানার প্রতিটি কোণা পরিপূর্ণ গাঢ় টকটকে লাল গোলাপ ফুলের পাপড়িতে। রুমে কৃত্রিম জল জল করা ফেরি লাইটের আলোয় সবটাই মোহনীয়। হলুদ আভায় পরিপূর্ণ গোটা রুম, সাথে কোনায় কোনায় জ্বলতে থাকা মোমবাতি হলুদ আলোয় রুমটাকে বড্ড স্নিগ্ধ লাগছিল। ড্রেসিং টেবিল থেকে শুরু করে প্রতিটি কোনায় গোলাপের পাপড়ি। লজ্জায় হাঁসফাঁস করে ওঠে উষা।
ভয় লজ্জার সংমিশ্রণে তার মুখ থেকে হয়ে উঠল ফ্যাকাশে, তবুও ঠোঁটের কোণে লাজুক হাসি। চারদিকে ঘুরে ঘুরে দেখতে উষার নজর আটকে বিছানার ওপরে রাখা কালো বক্সটার ওপরে। উষা এগিয়ে গিয়ে আলতো হাতে স্পর্শ করে সেই বক্স। ওপরে লাল একটা বউ তৈরি করা, সাথে লাল কারেডে ইংরেজি টানা অক্ষরে লেখা, ফর মাই বিউটিফুল ওয়াইফ, মাই সুইট বি। ঠোঁট চিরে আসা পূর্ণতাটুকুর হাসিটুকু লুকাতে পারে না উষা। মুচকি হেসে আবারও তাকায় বক্সটার দিকে, তারপর নজর ঘুরিয়ে তাকায় ফুলে ফুলে সজ্জিত বিছানার দিকে। সেদিকে তাকিয়েই শুষ্ক ঢোক গেল উষা। আজকের এই আয়োজন, এই সমস্ত কিছু জানান দিচ্ছে উষার জীবনের সবচেয়ে দীর্ঘতম রাতটি বুঝি আজকে কাটাবে সে। বুকের ওঠা নামার গতি বাড়ে উষার। নিজের এমন উদ্ভট ভাবনা থেকে বেরিয়ে এসে বক্সটা খুলে সে তৎক্ষণাৎ নজরে পড়ে গাঢ় সি গ্রিন কালারের পাতলা সিল্কের শাড়ি। শাড়ির ম্যাটেরিয়াল দেখেই গলা শুকিয়ে আসে তার। সাথে থাকা স্লিভলেস ব্লাউজ। লজ্জায় শাড়ি দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে উষা। সি, এখন এইসব পরে লোকটার সামনে যাবে সে? চুরির ভেতরে থাকা চিরকুটটা দেখেই সে খুঁড়ে ফেলে তা। গোটা গোটা অক্ষরে লেখা, উষা, আমি এই চিঠি লিখতে জানি না বউ। নিজের আবেগটাও ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারি না, তাই বলে রাগ করো না প্লিজ। আজকের রাতটা শুধু আমার আর তোমার বউ। আমাদের এই স্পেশাল রাতে আমার জন্য একটু সাজতে পারবে না? একটু সেজো, মন ভরে দেখবো তোমায়। দীর্ঘ 6 বছরের তৃষ্ণা মেটাবো তোমায় দেখে। উষার চোখের কোণে জল জমে, সাথে ঠোঁটে প্রাপ্তির হাসি। অমন আদুরে আবদার কি সে নাকচ করতে পারে? পারে না। তাই তো স্বামীর আদেশে নিজেকে সাজিয়ে নেয় স্বামীর পছন্দ সই করে। ফুলে সজ্জিত রাজকীয় কামরার বিশাল জানালার পর্দা সরাতেই দূরে সমুদ্রের গর্জন যেন সুর হয়ে বেজে উঠল। 8 তলার উঁচু দালান থেকে নিচে বিস্তীর্ণ সমুদ্র, বিস্তীর্ণ নীল আকাশ সব মিলিয়ে এক অনন্য আবেশ ছড়িয়ে দিয়েছে চারপাশে। ঢেউগুলো অস্থির আনন্দ নিয়ে তীরকে ছুঁয়ে যাচ্ছে বারংবার। এই অস্থিরতার মাঝেই জানালার সামনে দাঁড়িয়ে উষা। গাঢ় সি গ্রিন সিল্ক শাড়িতে তার রূপ যেন সমুদ্রের রঙকেও হার মানাচ্ছে। দুধের মতো ফর্সা তার শরীরের আভা, আর পাতলা শাড়ির ওপরে ভেসে থাকা সেই অনিন্দ সৌন্দর্যটুকু যেন স্বপ্নকেও ছাপিয়ে যাচ্ছে। তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা পাপড়িগুলো ফুলের সুবাসে ভরিয়ে দিয়েছে গোটা ঘর। সমুদ্রের মতোই যেন ধৈর্যের বাঁধ আজ ভেঙে গেছে। চারপাশে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত আবেগময় উচ্ছ্বাস। জানালার ওপারে উত্তাল সমুদ্র আর ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা উষা, দুইয়ের মাঝে যেন এই মুহূর্তে অদৃশ্য এক সুর বেজে চলেছে, যেখানে প্রেমের নীরবতা আর অস্থিরতার মিলন ঘটছে বড় অবলীলায় বারংবার। সমুদ্রের উত্তাল ঢেউয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে উষা। ঠিক কতক্ষণ সে ওভাবে ছিল তার জানা নেই। দাঁড়িয়ে থাকতে থাকে পা ব্যথা হয়ে এসেছে। উষা সম্বিত ফিরে দরজা খোলার শব্দে। সে চমকায়, ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার পানে। কাঙ্ক্ষিত মুখখানা দেখে ভেতরটা লজ্জায় মুষড়ে ওঠে। লজ্জায় হাঁসফাঁস করতে থাকে উষা। অদূর হতে ভেসে আসা সমুদ্রের দৃঢ় গর্জন। এই মুহূর্তে সেই গর্জনটা যেন তাদের জন্যই গান গাইছে। নীল জলরাশির ঢেউয়ে আলো ছায়ার খেলা। আর ঠিক সেই মুহূর্তে সাগরের চোখে ধরা দেয় তার আত্মহরিণী, তার প্রিয়তমা স্ত্রী উষা, তার নিজের মতো করে নিখুঁত আর অনিন্দ সৌন্দর্য নিয়ে। সাগরের হঠাৎ মনে হয় যেন পৃথিবীর সকল কোলাহল থেমে গেছে, কেবল তার বুকের ভেতরে ঝড় বইছে। আসন্ন ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে পুরুষালী দেহের সমস্ত সংযম, যাতনা, এতদিনের অপেক্ষা, লুকানো আকাঙ্ক্ষা, ভালোবাসার সমস্ত ধৈর্য যেন একসাথে ভেঙে পড়েছে সাগরের ভেতরে। ভেতরে ভেতরে সমুদ্রের মতোই সাগর হয়ে উঠেছে উত্তাল, অশান্ত, অস্থির, অথচ বাইরে থেকে স্থির। চোখে অদম্য বিস্ময় আর অনুরাগ। বই কিছুই ধরা পড়ছে না এখন। সাগরের মনে এখন একটাই অনুভূতি, এই মুহূর্তে উষা তার কাছে কেবল তার প্রিয়তমা নয়, তার আত্মহরিণী নেয়। সাগরের জীবনের সমস্ত পূর্ণতা, ঠিক নীল সমুদ্রের মতোই গভীর তার ভালোবাসা, যার কোনো সীমা নেই। সমুদ্রের প্রতিটি অস্থির অশান্ত ঢেউয়ের মতো তার হৃদয়ও গর্জে উঠে বলছে, এই রমণী আমার, একান্তই আমার, তার উপরে একমাত্র আমার অধিকার। আমার মনের একান্ত রানী, আমার সমস্ত আকাঙ্ক্ষার প্রদীপ, আমার উষা রানী। কক্সবাজারের অনিন্দ সুন্দর রাত, সমুদ্রের ডাক আর ফুলে সাজানো ঘর, সবকিছু মিলেমিশে এক অনির্বচনীয় জাদু তৈরি করেছে চারপাশে। সাগরের চোখের কোণ উষ্ণ হয়ে আসে, তবে আস্থা আর অস্থিরতার জন্য নয়,
আজ সেই উষ্ণতা পূর্ণতার। মনে হয় এতদিনের অপেক্ষার পর এই রাতটাই তাদের ভালোবাসার সত্যিকারের জয়যাত্রার শুরু। সাগর নিঃশব্দে এগিয়ে যায় উষার দিকে। উষা তখন এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে, লজ্জায় মানুষটার দিকে তাকাতে পারছে না। সাগর নিঃশব্দে হাসে। উষাকে না দেখেও তার মুখের ভাবভঙ্গি ঠিকই বুঝতে পারে সে। সাগর আলতো হাতে চেপে ধরে নিজের বউয়ের সুরল কোমরখানা। নড়ে চড়ে ওঠে উষা।